আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জার্সিটা পরেই বসলাম। বাংলাদেশ অবভিয়াসলি ইন্ডিয়ার কাছে 41 রানে হেরেছে ম্যাচটা, তবে সেটা নিয়ে আসলে খুব বেশি আফসোস করতে চাই না। কারণ ইনিশিয়াল রিয়াকশনের কথা যদি বলি, আমি খুবই রিল্যাক্সডই আছি। আমার মনে হয় নাই যে খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হয়েছে বাংলাদেশের সঙ্গে। শ্রেয়তর দল হিসেবে ইন্ডিয়া জিতেছে, অবভিয়াসলি তারা পাওয়ার প্লের ভেতরে যে ধরনের ব্যাটিংটা করেছে, প্রথম 10 ওভারে যে ব্যাটিংটা করেছে, এবং স্পেশালি পুরো কৃতিত্বটা দিতে হবে অভিষেক শর্মাকে। আসলে তিনি একটা জীবন পেয়েছেন ঠিকই, হয়তো জাকের আলী আজকে ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, তার জায়গায় নুরুল হোসেন সোহান যদি থাকতেন উইকেটের পেছনে, ক্যাচটা যদি নিতে পারতেন, ব্যাপারটা কি ভিন্ন হতে পারতো কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। তবে অভিষেক শর্মা ওই যে শুরুর দিকেই তানজিম সাকিবের বলে সুযোগটা যে দিয়েছিলেন, সেই সুযোগটা বাংলাদেশ নিতে পারেনি, এবং সেটার পর তিনি আসলে একাই যে ঝড়টা তুলেছেন, সেটা ইন্ডিয়া তাদের দ্বিতীয় 10 ওভারে খুব খারাপ ব্যাটিং করার পরও কিন্তু তারা সার্ভাইভ করে গেছে। অর্থাৎ অভিষেক শর্মার সেই ইনিংসটার কারণে ইন্ডিয়া একটা ভালো টোটালে চলে যেতে পেরেছিল। 160 প্লাস একটা টোটাল, বাংলাদেশের জন্য 169 রানের একটা টার্গেট তারা দিয়েছিল। সেই টার্গেটটা বেশ বড় হয়ে গেছে বাংলাদেশের জন্য, শেষ পর্যন্ত 41 রানে বাংলাদেশকে হারতে হয়েছে। আমি যে যে কারণে আফসোস করছি না, সেটা হচ্ছে বাংলাদেশের ওভারঅল আপনি যদি টিমটা দেখেন, প্রথমে আমরা লাইন আপের দিকে যদি তাকাই, সেখানে তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে, শেখ মেহেদীকে রাখা হয়নি 11-এ, লিটন কুমার দাস বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন, ইনজুরির একটা স্কেয়ার ছিল, এবং যেহেতু পাকিস্তানের সঙ্গে আজকে রাতে ম্যাচ, সে কারণে তাকেও কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে। অর্থাৎ এক্সট্রা প্রিকশন নেওয়া হয়েছে। বাংলাদেশ তাদের সেরা একাদশটা নামায়নি ইন্ডিয়ার এগেনস্টে, কারণ একটা হিসাব আমি আর গত ভিডিওতেই বলছিলাম যে এই ম্যাচটা বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারিয়েও দেয়, তারপরও কিন্তু তাদের পাকিস্তানকে হারাতে হবে ফাইনালে যেতে হলে। সুতরাং এই জায়গা থেকে আসলে ইন্ডিয়ার সঙ্গে হেরে যাওয়াটা খুব বড় কোনো মানসিক ধাক্কা হয়নি। বিশাল ব্যবধানে যদি বাংলাদেশ হারতো বা বাংলাদেশের যদি পারফরমেন্স খারাপ হতো, আমি বলবো, তাহলে চিন্তা করা যেত যে না, আসলেই ব্যাপারটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। তবে একটা রিজার্ভ টিম নিয়ে, মেইন 11-এর অন্তত 4জন ক্রিকেটারকে রেস্ট দিয়ে বাংলাদেশ যে টিমটা নামিয়েছিল আজকে, সেখানে টস ভাগ্য জাকেরের পক্ষে গিয়েছে। জাকেরের জন্য কংগ্রাচুলেশনস। ফার্স্ট অফ অল, তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলকে রিপ্রেজেন্ট করছেন, এবং একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হওয়াটা যে কি পরিমাণ গর্বের ব্যাপার, সেটা হয়তো জাকের আজকে অনুধাবন করেছেন। জাকের আলীর পিক করাটা একটু সারপ্রাইজিংই ছিল আমার কাছে, কারণ এই দলটাতে তার চেয়েও সিনিয়র কিছু মেম্বাররা অবভিয়াসলি ছিলেন, এবং তারা আগে ক্যাপ্টেন্সি করেছেন। এরকম ক্যালিবারেরও কিছু ক্যাপ্টেন ছিলেন, যেমন নুরুল সোহানের কথাই বলতে পারি, তিনি এর আগে বাংলাদেশকে 5বার ক্যাপ্টেন্সি করিয়েছেন। তবে তাকে একাদশে রাখা হয়নি, সেটাতে আমি একটু সারপ্রাইজডই হয়েছি বলা যায়। এবং সেই সাথে তানজিম সাকিব, সাইফুদ্দিন দুজনই যখন দলে একসঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ ডেফিনেটলি তাদের সেকেন্ড স্ট্রিং টিমটাই নামিয়েছে আজকে। স্কোয়াডের বাদবাকি প্লেয়ারদেরও একটা সুযোগ তারা দেওয়ার চেষ্টা করেছে। সাইফুদ্দিন এই ম্যাচের আগ পর্যন্ত কোনো ম্যাচ পাননি, সুতরাং তাকে আজকে একটা সুযোগ দেওয়া হয়েছে। বোলিংয়ে সুযোগটা ঠিকভাবে শুরুর দিকে কাজে না লাগাতে পারলেও শেষ ওভারটা তিনি যা করেছেন, মোটামুটি প্রমাণ করে দিয়েছেন যে কেন ডেথ ওভার্সেও সাইফুদ্দিনকে অন্তত আমরা বিপিএলে দেখি খুব সমাদৃত তিনি। বড় বড় দলগুলোই তাকে নেয়, বড় ফ্র্যাঞ্চাইজিসগুলোই তাকে কিনে নেয়, এবং তাকে ডেথ ওভার্সের বোলিংটা দেয়, কারণ সেই জায়গাটা তিনি আসলেই বেশ এফেক্টিভ যখন তিনি মন লাগিয়ে বলটা করতে পারেন। ইন্ডিয়ার এগেনস্টে আপনি একটা ইনিংসের শেষ ওভারে গিয়ে এত কম রান দেবেন, সেটা কিন্তু একটা কৃতিত্বের ব্যাপার, এবং সাইফুদ্দিন সেটা আজকে করতে পেরেছেন। শুরুর ওভারগুলো আসলে খুব একটা ভালো যায়নি, শুরুর দুটো ওভার বেশ মার খেয়েছেন, পরবর্তীতে একেবারে ইনিংসের শেষ ওভারটায় গিয়ে ভালো কামব্যাক দেখিয়েছেন তিনি। তবে ওই অতটুকু ছাড়া সাইফুদ্দিন কিন্তু বলার মতো কিছু করতে পারেননি। অর্থাৎ এমন কিছু তো করে দেখাতে হয়, যখন আপনি দলে থাকেন না, দলে যখন আপনাকে নিয়ে আসা হয়, প্রথম সুযোগেই কিন্তু সুযোগটা কাজে লাগাতে হয়, যেই সুযোগটা খুব কম ক্রিকেটাররাই বাংলাদেশের পক্ষে করতে পারছেন, একজন ছাড়া। সে একজনের কথা আমি ইচ্ছে করে এখনো আসছি না, কারণ তিনিই মূলত বাংলাদেশের একমাত্র সাকসেসফুল ক্রিকেটার এই ম্যাচটাতে। যদি আমরা বলি যে খুবই খুবই অসাধারণ একটা পারফরমেন্স তিনি দেখিয়েছেন, যে সাহসের পরিচয় দিয়েছেন, তার চেয়েও বড় কথা যে বুদ্ধিদীপ্ত পারফরমেন্সটা দিয়েছেন, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত তিনি যাবেন ক্রিকেটার হিসাবে, তিনি যদি মন লাগিয়ে খেলতে পারেন। সে ব্যাপারটা কিন্তু একটা আইডিয়া তিনি দিচ্ছেন, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটকেই তিনি জানান দিচ্ছেন সেই বিষয়টা। তার প্রসঙ্গে আসবো। আগে ইন্ডিয়ার ব্যাটিং ইনিংসটা নিয়ে কথা বলে ফেললাম, যেখানে ইন্ডিয়া অবভিয়াসলি 168 করেছে, অভিষেক শর্মা 70+ নক খেলেছেন, আবারও ছক্কার ঝড় তিনি তুলেছেন। সুযোগ যখন পেয়েছেন, তার ক্যাচটা যখন শুরুর দিকে জাকের আলী ড্রপ করেছেন, তারপর কিন্তু আর পিছে ফিরে তাকাননি।
মিডল অর্ডারে খানিকটা শঙ্কায় ইন্ডিয়া ছিল। অবভিয়াসলি শিবম দুবেকে 3 নম্বরে নামানোটা খুব একটা এফেক্টিভ হয়নি। তারপরে সূর্য কুমার যাদব নেমেছেন 4 নম্বরে, তিনিও খুব একটা কিছু করতে পারেননি। শেষ দিকটা এসে হার্দিক পান্ডিয়া মোটামুটি ইনিংসটাকে একটা জায়গায় নিয়ে গেছেন এবং সে কারণেই ইন্ডিয়া দলটা তারা 168 পর্যন্ত যেতে পেরেছে শেষ পর্যন্ত। বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে আমি বলবো যে বেশ ভালো পারফর্ম করেছেন সবাই। তানজিম সাকিব তিনি আবারও ক্লেম করছেন তার জায়গাটা। আমার মনে হয় বাংলাদেশ পরবর্তী যে ম্যাচটা আজকে খেলবে পাকিস্তানের এগেনস্টে, এই দলটার মধ্যে আমার মনে হয় তানজিম সাকিব তার জায়গাটা যদি রাখতে পারেন আমি কিন্তু খুব একটা অবাক হব না। ভালো বল করেছেন তিনি ইন্ডিয়ার এগেনস্টে, ডেফিনেটলি খুবই খুবই ভালো বল করেছেন। মুস্তাফিজুর রহমান আরও একটা উইকেট পেয়েছেন। সব মিলিয়ে এবারের এশিয়া কাপে তার উইকেট সংখ্যা হলো 8 এবং তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি হয়ে আছেন এই মুহূর্তে। বাংলাদেশের প্রিমিয়াম পেস বোলার যিনি এই মুহূর্তে আইসিসির বোলিং র্যাঙ্কিংয়ের টপ 10-এর ভিতরে কিন্তু অবস্থান করছেন। যাই হোক, মুস্তাফিজের বোলিংটাও আশানুরূপ ছিল। তানজিম সাকিব ভালো করেছেন, সাইফুদ্দিন শেষ ওভারটা ভালো করেছেন, রিশাদ হোসেন তার ফিরে আসাটাকে রাঙিয়েছেন অন্তত বল হাতে, খুব চমৎকার বল করেছেন। রিশাদের এই লেগ স্পিন তিনি যেভাবে করে গেছেন, আমার কাছে মনে হয় ইন্ডিয়ার ব্যাটাররা কিন্তু চেষ্টা করেও তার এগেনস্টে বড় শটগুলোতে যেতে পারেননি। শেষ পর্যন্ত 2টো উইকেটও পেয়েছেন রিশাদ। আর বাংলাদেশের সবচেয়ে বেস্ট পারফরমেন্স যদি ফিল্ডের মধ্যে বলি বোলারদের বাদ দিয়ে, সেটা হচ্ছে তাদের ফিল্ডিং। রিশাদ শুধুমাত্র 2টো উইকেট পাননি, রিশাদ আজকে যে রান আউটটা করেছেন অভিষেক শর্মাকে, আমার কাছে মনে হয় যে এটা একটা হাইলাইট রিল হয়ে থাকবে। এই পুরো ম্যাচের যদি সেরা ফিল্ডিং এফোর্টের কথা বলতে হয় সেটা হচ্ছে রিশাদের এই ব্রিলিয়ান্ট ফিল্ডিংটা। ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে বলটা থ্রো করেছেন, সময় নিয়ে থ্রো করেছেন, দেখেছেন কোন এন্ডটায় ব্যাটার বিপদে আছেন, মুস্তাফিজও বলটা ধরে স্টাম্প ভেঙেছেন। অভিষেক শর্মা কোনো বোলার তাকে তার উইকেটটা না নিতে পারলেও রান আউটের মাধ্যমে একটা ব্রিলিয়ান্ট ফিল্ডিং এফোর্টের মাধ্যমে বাংলাদেশ অভিষেক শর্মাকে বিদায় করেছিল এবং রিশাদ সেটার জন্য অবশ্যই প্রশংসা পেতে পারেন। এবং তারপরে ইন্ডিয়ার আসলে ব্যাটিংটা সেভাবে ক্লিক করেনি এবং ওই একটা মোমেন্ট যদি না হতো আমার কাছে মনে হয় ইন্ডিয়া 200+ রান করেও ফেলতে পারতো এবং সেখানে আসলে ইন্ডিয়ার ব্যাটিং ইনিংস শেষ হওয়ার সাথে সাথেই ম্যাচটাও সেখানে শেষ হয়ে যেত। ম্যাচটা শেষ হয়নি কারণ বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে, শুরুতে যখন তানজিদ তামিমের উইকেটটাও তারা হারিয়েছে, অন্য প্রান্তে কিন্তু একজন দাঁড়িয়েছিলেন যার নাম সাইফ হাসান। দুর্দান্ত খেলেছেন সাইফ হাসান, তার প্রশংসা আপনি না করলেই না। দলে তো তিনি রিজার্ভড ব্যাটার হিসেবে বা ব্যাকআপ ব্যাটার হিসেবে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে পারভেজ হোসেন ইমনের অফ ফর্মের কারণে একবার যখন সুযোগটা পেয়ে গেলেন তারপর কিন্তু আর পিছু ফিরে তাকাননি। প্রথম ইনিংসে 28 বল থেকে 30 করেছিলেন তিনি আফগানিস্তানের বিরুদ্ধে। তারপর শ্রীলঙ্কার এগেনস্টে একটা ম্যাচ উইনিং নক খেললেন 60+, এবং তারপর যখন ইন্ডিয়ার এগেনস্টে তিনি সুযোগটা পেলেন সেখানেও তিনি আরও একটা 50+ নক খেললেন। 69 রানস তিনি করেছেন আজকে 51 বল থেকে, যেখানে দুর্দান্ত কিছু শট তিনি খেলেছেন, অসাধারণ কিছু শট তিনি খেলেছেন। এবং সাইফের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছেন ধারাভাষ্যকাররা, যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রিকেট এক্সপার্টসরা আছেন, তারা সবাই কিন্তু প্রশংসা করছেন সাইফ হাসানের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের। তিনি বেছে বেছে বল খেলেন, তিনি ভিতে বল খেলেন। তিনি এই যে 69 রানটা করেছেন তার মধ্যে 65% রান তার ভি জোনে এসেছে, অর্থাৎ লং অফ লং অনের উপর দিয়ে। কি অসাধারণ ক্লিন স্ট্রাইকিং তিনি করেছেন। 80, 85, 90 মিটার লম্বা লম্বা ছক্কা তিনি হাঁকিয়েছেন ইন্ডিয়ার এই বাঘা বাঘা বোলারদের, বিশেষ করে স্পিনারদের এগেনস্টে। তো বাকিরা যেখানে নাস্তানাবুদ হয়ে গিয়েছিলেন সেখানে সাইফ হাসান অনেকটা অবলীলায় তাদেরকে কিন্তু খেলে যাচ্ছিলেন, যেটা বাংলাদেশের জন্য হিউজ একটা পজিটিভ। এবং আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে বাংলাদেশের বিগেস্ট ফাইন্ড হচ্ছেন সাইফ হাসান। তিনি আসলে যেই ধরনের ব্যাটিংটা করছেন, তিনি যদি মাথা খাটিয়ে উইকেটে টিকে থাকার প্ল্যান নিয়ে মাঠে নামেন, আমার কাছে মনে হয় পাকিস্তানের এগেনস্টেও আজকে তিনি একটা দুর্দান্ত নক খেলবেন এবং বাংলাদেশ যদি জিততে পারে সেই জয়ের পেছনে একটা দারুণ ভূমিকা তিনি হয়তো রাখবেন। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের আবারও দেখা হওয়ার একটা সুযোগ ডেফিনেটলি রয়েছে। তার কারণটা হচ্ছে বাংলাদেশ যদি আজকে পাকিস্তানকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল খেলবে, আর পাকিস্তান যদি জিতে যায় তাহলে প্রথমবারের মতো এশিয়া কাপের ইতিহাসে একটা ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল আমরা দেখব। অবভিয়াসলি আমি সেটা চাই না, আমি চাই বাংলাদেশ আজকে পাকিস্তানকে হারিয়ে দেখ এবং বাংলাদেশ ইন্ডিয়া আরও একবার ফাইনালে খেলুক। সেখানে বাংলাদেশ তাদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে এবং আই আই বেট ইউ নট, ইন্ডিয়া এই ম্যাচে যতটা সহজে জয় পেয়ে গিয়েছে সেই সহজ ব্যাপার কিন্তু ফাইনালে অন্তত হতে দেবে না বাংলাদেশ। লিটন কুমার দাস যখন ফিরবেন, তাসকিন আহমেদ যখন ফিরবেন, শেখ মেহেদিরা যখন ফিরবেন, আমার কাছে মনে হয় বাংলাদেশ আরও একটু ফর্মিডেবল হবে তার স্পেসিফিক জায়গাগুলোতে। এবং ইন্ডিয়ার এই যে পারফরমেন্সটা হলো, ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ যে খেললো, যে এক্সপিরিয়েন্সটা অন্তত গেইন করলো সুপার 4-এর এই ম্যাচটায়, সেটা অবশ্যই কাজে তারা লাগাতে পারবে যদি ফাইনালে উঠতে পারে। তবে
লেটস টক অ্যাবাউট বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ফার্স্ট। এই ম্যাচটা তো আগে জিততে হবে, তারপরে না শেষ পর্যন্ত বাংলাদেশ ফাইনালে যেতে পারবে। তবে সেটা হয় কিনা দেখা যাক। বাংলাদেশের আসলে পাকিস্তানের এগেনস্টে কি 11 নিয়ে নামা উচিত, স্ট্র্যাটেজিটা কি নিয়ে করা উচিত, সেটা নিয়ে খানিকক্ষণ বাদে আরও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আশা করি সেই ভিডিওটাও দেখবেন। আমাকে যতটুকু ভালোবাসা আপনারা দিচ্ছেন ইউটিউবে, অবভিয়াসলি সেটার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন এই ম্যাচটা নিয়ে আপনাদের পুরোপুরি চিন্তা ভাবনাটা কি। সাইফ হাসান কি বাংলাদেশের নতুন ক্রিকেটিং স্টার হতে চলেছেন কিনা? ইন্ডিয়া এত ক্লিনিক্যালি জেতার পরও তারা যে 5-6টা ক্যাচ ড্রপ করেছে সেটা তাদের জন্য চিন্তার কারণ কিনা, তাদের মিডল অর্ডার ক্রিক করেনি সেটা নিয়ে কি তারা খানিকটা চিন্তিত কিনা, সেই বিষয়গুলো নিয়ে অবভিয়াসলি আপনারা জানিয়ে দিতে পারেন। এবং বাংলাদেশ ফুল স্ট্রেংথে থাকলেও কি ম্যাচের রেজাল্টটা এমনই থাকতো? আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।